হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু পিএম একাডেমি। দেখো, আজকে আমরা ক্লাস 11-এর সেমিস্টার 1-এর একটা নতুন চ্যাপ্টার শুরু করব। সেটা হচ্ছে পদার্থের গ্যাসীয় অবস্থা। ঠিক আছে, তো এই চ্যাপ্টারটা সবথেকে প্রথমে আমরা কিছু বেসিক জিনিস জানবো, যেটা আমরা ক্লাস 10 লেভেলে অলরেডি পড়ে এসেছি। তো আমরা খুব ভালো করেই জানি যে কোনো পদার্থের তিনটা অবস্থা হয়, একটা হচ্ছে কঠিন অবস্থা, একটা তরল, আর একটা হচ্ছে গ্যাসীয়, যদি আমরা প্লাজমা অবস্থা এগুলোকে বাদ দিই। তো কঠিন তরল গ্যাসের মধ্যে আমাদের দেখো কঠিনটা অলরেডি আমাদের পড়া হয়ে গেছে। তো এখন আমরা গ্যাসীয় অবস্থাটা পড়ছি। নেক্সট যেটা পদার্থের তরল অবস্থা অর্থাৎ দ্রবণ, সেই চ্যাপ্টারটা আমাদের সেমিস্টার 3-তে রয়েছে। তো সেমিস্টার 1-এ আমাদের এই গ্যাসীয় অবস্থাটা রয়েছে, এটা আমাদেরকে পড়তে হবে। তো জেনারেলি আমরা খুব ভালো করেই জানি যে কঠিন পদার্থের ক্ষেত্রে যেমন নির্দিষ্ট আকার আয়তন থাকে, তো গ্যাসীয় পদার্থের ক্ষেত্রে নির্দিষ্ট আকার বা আয়তন কিন্তু কিছুটাই থাকে না, এবং কণাগুলোর মধ্যে আকর্ষণ বলও অতটা থাকে না। কণাগুলো দূরে দূরে অবস্থান করে, কণাগুলো সবসময় চলমান আকারে থাকে এবং জিগজ্যাগ মোশনে পরস্পর ঘুরতে থাকে আর কি। তো এই হচ্ছে ব্যাপার পদার্থের গ্যাসীয় অবস্থা সম্পর্কে, এগুলো হচ্ছে বেসিক ধারণা। তো যে কোনো পদার্থের ক্ষেত্রে দুরকম প্রপার্টিস দেখা যায় এই কণাগুলোর মধ্যে। একটা হচ্ছে মিউচুয়াল অ্যাট্রাকশন অর্থাৎ তাদের মধ্যে আকর্ষণ বলের পরিমাণ, এবং দ্বিতীয়ত হচ্ছে থার্মাল এনার্জি বা স্কেপিং টেন্ডেন্সি অর্থাৎ তাদের মধ্যে পরস্পরের মধ্যে বিকর্ষণ বা দূরে সরে যাওয়ার প্রবণতা। তো দেখা যায় সলিডের ক্ষেত্রে এই আকর্ষণ বলের পরিমাণটা স্কেপিং টেন্ডেন্সি বা থার্মাল এনার্জির থেকে অনেকটাই বেশি হয়, তাই এখানে কণাগুলো খুব কাছাকাছি থাকে এবং নির্দিষ্ট শেপ আকারে থাকে, তাই এগুলোকে বলা হচ্ছে আমাদের কঠিন পদার্থ। তরলের ক্ষেত্রে দেখা যায় যে এই আকর্ষণ এবং বিকর্ষণের পরিমাণটা প্রায় সেম হয়, এবং এটা আমরা জানি যে অণুগুলো একটু দূরে দূরে থাকে, তাহলে আমরা এটাকে কি বলতে পারি, লিকুইড স্টেট বলতে পারি। গ্যাসের ক্ষেত্রে দেখা যায় যে মিউচুয়াল অ্যাট্রাকশন পরিমাণটা খুবই কমে যায় কার তুলনায়, এসকেপিং টেন্ডেন্সি বা থার্মাল এনার্জির তুলনায়, তাই এক্ষেত্রে আমাদের যে অবস্থাটা সৃষ্টি হয় সেটাকে বলা হয় গ্যাস। তো আমরা জেনারেলি জানি যে গ্যাস মানেই হচ্ছে যেগুলো আদর্শ গ্যাস, তারা পিভি সমান এনআরটি, এটা সমস্ত কন্ডিশনে সমস্ত চাপ এবং উষ্ণতায় মেনে চলবে, সমস্ত রকম কন্ডিশনে মেনে চলবে। আর যারা মেনে চলে না তাদেরকে বলা হয় বাস্তব গ্যাস। এবং পাশাপাশি আমরা এটাও জানি, ক্লাস 10 লেভেলে পড়েছি, যে নিম্ন চাপ অর্থাৎ লো প্রেশার এবং হাই টেম্পারেচার মানে উচ্চ উষ্ণতা এলপিএইচটি, এই শর্তে বাস্তব গ্যাস আদর্শ গ্যাসের ন্যায় আচরণ করে। নেক্সট হচ্ছে গ্যাসের ধর্ম। গ্যাসের বেশ কিছু প্রপার্টিস রয়েছে। প্রথমত গ্যাসের ভর কি করে ক্যালকুলেট করতে হয়। দেখো, গ্যাসের ভর তো আমরা ডাইরেক্ট আমরা তো ওজন করতে পারবো না। তো আমরা যেমন গ্যাসের যখন ভর করি, দেখবে আমরা যখন একটা সিলিন্ডারের ওজন মানে গ্যাসের ওজন যখন বের করি, তাহলে আমরা কি করি, প্রথমে ফাঁকা সিলিন্ডারটাকে ওজন করে নিই। ধরো তার ওজন হচ্ছে W1, তারপরে তাতে আমরা গ্যাস ভরলাম, গ্যাস ভরার পরে ওজনটা করলাম W2। এইভাবেই তো আমরা দোকানে গ্যাস ভরি। তো দোকানদার কি বলে যে তাহলে আমাদের এখানে গ্যাস কত গ্রাম ভরা হলো বা কত কেজি ভরা হলো, W2 মাইনাস W1, অর্থাৎ গ্যাস ভর্তি সিলিন্ডার মাইনাস ফাঁকা সিলিন্ডার। বেশ, তাহলে এটা হচ্ছে আমার প্রদত্ত ওজন, যেটাকে আমরা এতদিন ধরে W বলে চিনে এসেছি। আর আণবিক ওজন, যদি আমাদের গ্যাসটার আণবিক ওজন যদি আমাদের M হয়, তাহলে আমাদের প্রদত্ত ওজন বা আণবিক ওজন মানেই হচ্ছে কোনো গ্যাসের মোল সংখ্যা। ব্যাস, বেরিয়ে গেল আমাদের। নেক্সট হচ্ছে আয়তন কি করে বের করব। আমরা জানি যে কোনো গ্যাসের যে পাত্রের মোট আয়তন যেটা, সেটাই হচ্ছে সেই গ্যাস, পাত্র মধ্যস্থ সেই গ্যাসের আয়তন। মানে ব্যাপারটা এরকম যে ধরো একটা রুমের মধ্যে আমার যদি অক্সিজেন আর নাইট্রোজেন গ্যাস যদি আমার থাকে, রুমটার আয়তন যদি আমার 100 সেন্টিমিটার কিউব হয়, তাহলে আমরা কিন্তু বলতে পারবো না যে আমাদের অক্সিজেন তার মধ্যে 20 সেন্টিমিটার কিউব জুড়ে আছে আর নাইট্রোজেনটা 80 জুড়ে আছে, সেরকম কিছু বলা যাবে না। কারণ পুরো জায়গাটা জুড়ে অক্সিজেনও দখল করে আছে, আবার নাইট্রোজেনও দখল করে আছে। তাই আমরা এখানে অক্সিজেন গ্যাসের আয়তন যেমন আমরা 100 সেন্টিমিটার কিউব বলবো, নাইট্রোজেনের ওজন আমরা 100 সেন্টিমিটার কিউব বলবো। যদি আমাদের এখানে আরও কোনো গ্যাস থাকে, ধরো হিলিয়াম গ্যাস রয়েছে, তাহলে তারও আয়তন, আয়তন, তারও আয়তন আমরা বলবো 100 সেন্টিমিটার কিউব। তাহলে গ্যাসের আয়তন বের করার জন্য পাত্র মধ্যস্থ যে টোটাল পাত্রের যে আয়তন, সেটাই হচ্ছে সমস্ত গ্যাসের ক্ষেত্রে আয়তনটা কী হবে, সেম থাকবে। ঠিক আছে, এইটা হচ্ছে আমাদের নিয়ম, এটা খেয়াল রাখতে হবে। নেক্সট আমাদের কিছু এখানে দেওয়া আছে। দেখো, 1 লিটার মানে 1000 ml অঙ্ক করার জন্য কাজে লাগবে। তোমরা এটা লিখে রাখবে বা মুখস্থ করে রাখবে। 1000 ml মানে হচ্ছে 1000 সিসি, যেটাকে কিউবিক সেন্টিমিটার বা সেন্টিমিটার কিউব বলা হয়। আচ্ছা, সেন্টিমিটারকে ডেসিমিটার করলে আমরা জানি জেনারেলি 10 দিয়ে ভাগ করতে হয়। তাহলে সেন্টিমিটার কিউবকে ডেসিমিটার কিউব করতে গেলে 1000 দিয়ে ভাগ করতে হবে, তারপরে 1 ডেসিমিটার কিউব। আবার 1 ডেসিমিটার কিউব থেকে যখন আমরা মিটার কিউবে আসবো, ডেসিমিটারকে মিটার করতে গেলে তো 10 দিয়ে ভাগ করতে হয়, তাহলে ডেসিমিটার কিউবকে মিটার কিউব করতে গেলে আমাদেরকে আবার 1000 দিয়ে ভাগ করতে হবে। তাহলে এই ছকটা খেয়াল রাখবে, তাহলে আমাদের পুরো ব্যাপারটা ক্লিয়ার হয়ে যাবে। নেক্সট হচ্ছে তাপমাত্রা। আমরা জানি কেলভিন স্কেলের তাপমাত্রাটাকে ক্যাপিটাল টি আর সেন্টিগ্রেডেরটাকে স্মল টি দ্বারা ডিনোট করা হয়। তাহলে কেলভিন স্কেলের তাপমাত্রা সেন্টিগ্রেডের সাথে 273 যোগ করলেই পেয়ে যাবো। আর একটা রিলেশন আমরা জানি যে সেন্টিগ্রেড আর ফ্যারেনহাইটের, এটা হচ্ছে রিলেশন C/5 = M - 32/9।
নেক্সট হচ্ছে চাপ কাকে বলে। আমরা জানি কোনো গ্যাসের কণাগুলো পাত্রের দেওয়ালে লম্বভাবে প্রতি একক ক্ষেত্রফলে যে পরিমাণ বল প্রয়োগ করে সেটাই হচ্ছে চাপ। তাহলে চাপ সমান বল বাই ক্ষেত্রফল মানে ফোর্স বাই এরিয়া, তার মানে হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার, বা এটার একক হচ্ছে পাস্কাল। আচ্ছা, চাপের দেখো বেশ কিছু একক রয়েছে। 1 ATM চাপ মানেই হচ্ছে 76 সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, মানে 760 মিলিমিটার পারস্তম্ভের চাপ, মানে 760 টর, তার মানে 1.01325 ইন্টু 10⁵ পাস্কাল, তার মানেই হচ্ছে 1.01325 বার। এইগুলো এই ছকটা আমাদের অঙ্ক পারপাসে কাজে লাগবে, খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে ঘনত্ব। ঘনত্ব বের করার দুটো সূত্র রয়েছে। যদি আমাদের এরকম দিয়ে দেয় যে আণবিক ভর দিয়ে দিল, আর এর মান দিয়ে দিল, টি এর মান দিয়ে দিল, তাহলে আমরা এই ইকুয়েশন ধরে আমরা করব, এবং চাপের মান দিয়ে দিল, তাহলে ডি সমান PM/RT। আর তা না হলে যদি আমাদের বাষ্প ঘনত্ব দেয় তখন আমাদের M সমান 2D, এই ফর্মুলা ধরে আমাদের ঘনত্বটাকে বের করতে হবে। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র। আমরা খুব ভালো করেই জানি যে বয়েলের সূত্রে ভর এবং তাপমাত্রা স্থির রাখতে হয়, তাহলে স্থির চাপ স্থির উষ্ণতায় কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ তার আয়তনের সাথে ব্যস্তানুপাতে পরিবর্তিত হয়। এটাই হচ্ছে আমাদের বয়েলের সূত্র, যেটাকে আমরা P প্রপোর্শনাল 1/V বলে আমরা লিখি, অর্থাৎ P সমান K/V। অর্থাৎ আমাদের এখানে একটা লাইন লিখতে পারি যে P সমান হচ্ছে K/V, তার মানেই হচ্ছে PV সমান K, তার মানেই হচ্ছে P1V1 সমান P2V2। তো এখান থেকে আমাদের বেশ কিছু গ্রাফ আসবে, গ্রাফগুলো একটু দেখতে হবে যে P ভার্সেস 1/V যদি আমরা গ্রাফ বলে, তাহলে আমরা ক্লাস 10 লেভেলে পড়েছি যে এটা হচ্ছে মূল বিন্দুগামী সরলরেখা হবে। P সমান হচ্ছে K ইন্টু 1/V থেকে আমরা এটা পাবো। ঠিক আছে, এটা আমরা কি করে পাচ্ছি, দেখো PV সমান হচ্ছে K, তার মানে P সমান হচ্ছে K ইন্টু 1/V। তাহলে আমাদের এখানে যে গ্রাফটা আমরা বানাচ্ছি P ভার্সেস 1/V, তাহলে প্রথমেই P আছে, Pটাকে আমাদের ওয়াই অ্যাক্সিসে রাখা হয়, আর 1/Vটা পরে আছে, P ভার্সেস 1/V বলেছে, তাহলে 1/Vটাকে আমরা এক্স অ্যাক্সিসে রেখেছি। তাহলে আমাদের এই যে ম্যাথামেটিক্যাল যে কোঅর্ডিনেটের যে ইকুয়েশন ওয়াই সমান হচ্ছে M ইন্টু এক্স। ঠিক আছে, তাহলে ওয়াই সমান MX প্লাস সি। তাহলে আমাদের এখানে সি এর পোর্শনটা দেখো এখানে আমাদের 0 হয়ে যাচ্ছে। হ্যাঁ, সি কিছু থাকছে না, সি না থাকার জন্য এটা আমাদের মূল বিন্দুগামী সরলরেখা হচ্ছে। আচ্ছা বেশ, এম এর মানটা কত, তাহলে এম এর মানটা হয়ে যাচ্ছে আমার এখানে কে, অর্থাৎ আমাদের এখানে স্লোপ বা নতি মানে যেটা থিটা, সেটা হচ্ছে আমার এই যে অ্যাঙ্গেলটা, সেই অ্যাঙ্গেলটা সমান হয়ে যাচ্ছে কত, কে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে যে বিভিন্ন টেম্পারেচারে যদি আমরা এই ক্যালকুলেশনটা করতে চাই, বিভিন্ন টেম্পারেচার মানে ধরো T1 T2 T3, এখানে আমরা দেখতে পাচ্ছি থিটার মানটা T1-এর ক্ষেত্রে সবথেকে বেশি। থিটার মান ধরে দেখতে গেলে বা কে এর মান ধরে দেখতে গেলে আমাদের থিটার মান T1 > T2 > T3 এখানে। ঠিক আছে, তো আমাদের এখানে P সমান K ইন্টু 1/V আমরা একটু আগে পেলাম, PV সমান nRT আমরা আরেকটা ইকুয়েশন জানি, সেখান থেকে আমরা P সমান কী পাবো, nRT ইন্টু 1/V। তাহলে এই ইকুয়েশনটাকে আর এই ইকুয়েশনটাকে যদি আমরা কম্পেয়ার করি, তাহলে আমরা এখান থেকে পাচ্ছি যে K সমান nRT। তাহলে এই যে K সমান nRT আমরা পেলাম, তাহলে আমরা বলতেই পারি যে তার মানে K প্রপোর্শনাল হচ্ছে T, অর্থাৎ K এর সাথে T এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তাহলে আমাদের এই যে K বা থিটা, এই যে মানটা আমরা পেলাম T1 > T2 > T3, তার মানে আমাদের এখানে টেম্পারেচারের মানটাও আমাদের বেশি হবে T1-এর ক্ষেত্রে, তার থেকে কম হবে T2, তার থেকে কম হবে T3। তার মানে গ্রাফটা যত আমার এরকম উপর দিকে থাকবে, থিটার মানটা যত বেশি হবে, সেই টেম্পারেচারটা আমার সব থেকে বেশি হবে। এখানে T1 দিয়েছে, আমার এখানে T3ও দিতে পারে, যা খুশি দিতে পারে। এই টেম্পারেচারটা আমার সব থেকে বেশি হবে, তার থেকে কম হবে আমার এটা, তার থেকে কম হবে আমার এটা, তার থেকে কম হবে আরও যদি কম থিটা হতো তাহলে সেটা। নেক্সট হচ্ছে পিভি ভার্সেস পি লেখচিত্র। এখানে আমরা জানি যে পিভি সমান কে, তার মানে পিভির মানটা হচ্ছে আমাদের কনস্ট্যান্ট অর্থাৎ ধ্রুবক, অর্থাৎ আমরা প্রেশার বা ভলিউম আমরা যতই চেঞ্জ করি না কেন পিভির মানটা আমাদের সেম থাকবে। তাহলে আমাদের পিওকে সমান্তরাল প্রথমটার ক্ষেত্রে, পরেরটার ক্ষেত্রে হচ্ছে ভিওকে সমান্তরাল। ব্যাস, আমাদের এগুলো হয়ে গেল। বিভিন্ন টেম্পারেচারে যদি আমরা দেখি তাহলে সে একই জিনিস ফুটে আসছে। তাহলে পিভি সমান nRT, তাহলে পিভির সাথে টি এর সম্পর্কটা সমানুপাতিক। তার মানে এখান থেকে এই পোর্শনটাতে এই টেম্পারেচারে পিভির মানটা বেশি, এখানে পিভির মান আরও বেশি, কারণ উপর দিকে পিভির মানটা বাড়ছে, তার উপরে গেলে পিভির মান আরও বাড়বে। ফলে আমাদের যত উপরের দিকে যাব তত টেম্পারেচারের মানটা কী হবে, বাড়তে থাকবে। নেক্সট হচ্ছে পি ভার্সেস ভি লেখচিত্র। আমরা খুব ভালো করেই জানি, ক্লাস 10 লেভেল থেকে পড়ে আসছি যে এই লেখচিত্রটা হচ্ছে সমপরাবৃত্তাকার। বেশ, এই গেল। যদি বিভিন্ন টেম্পারেচারে আমরা দেখি তাহলেও এখানে একই জিনিস কাজ করবে। পিভি সমান nRT, তাহলে পি যত বাড়বে টেম্পারেচার তত বাড়বে। তার মানে এই যত আমরা কার্ভগুলোকে যত আমরা আস্তে আস্তে এইভাবে যত নিয়ে যাচ্ছি, তত দেখা যাচ্ছে পি এর মানটা ক্রমশ এখানে বাড়তে থাকছে। ঠিক আছে, পি এর মানটা যত বাড়ছে
তত আমাদের কি হচ্ছে, তত টেম্পারেচারের মানটাও যথারীতি বাড়বে। তাহলে যত আমাদের বয়েলের সূত্রের গ্রাফ আছে বিভিন্ন টেম্পারেচারে আমরা দেখতে পাচ্ছি যত আমাদের কার্ভ বাড়ি বাড়ি যাচ্ছি বা যত আমাদের এই ওপরের দিকে যত যাচ্ছে তত আমাদের টেম্পারেচারের মানটা কি হচ্ছে, ক্রমশ বাড়তে থাকছে। এই ভেরি ইজিলি এটা তোমরা খেয়াল রাখতে পারবে। আমরা যদি লগ পি ভার্সেস লগ ভি লেখচিত্র করি তাহলে আমাদের এখানে এক্স অ্যাক্সিসে লগ ভি আর ওয়াই অ্যাক্সিসে লগ পি থাকছে। এই হচ্ছে ব্যাপার, প্রথমটাকে ওয়াই অ্যাক্সিসে রাখতে হয়, পরেরটাকে এক্স অ্যাক্সিসে রাখতে হয়। তাহলে পিভি সমান কে, এখান থেকে আমরা লগ নিলে পেলাম লগ পিভি সমান লগ কে। তাহলে আমরা জানি লগ পিভি সূত্র হচ্ছে লগ পি প্লাস লগ ভি, ঠিক আছে, সমান লগ কে। তাহলে লগ পিটাকে আমরা বাঁ দিকে রাখলাম, ওয়াইয়ের জায়গাতে রাখলাম, আচ্ছা, মাইনাস লগ ভি প্লাস লগ কে এটাকে করলাম। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যেখানে আমাদের সি এর মান রয়েছে, সি এর মান রয়েছে মানে এটা মূলবিন্দুগামী হবে না। আচ্ছা, এখানে এম এর মানটা আমার -1, স্লোপটা আমার নেগেটিভ স্লোপ হয়ে গেছে। এখানে ট্যান থিটা যদি দিয়ে ভ্যালুটা বের করি, থিটার মানটা হয়ে যাচ্ছে কত, 135 ডিগ্রি। তাহলে যেহেতু আমার নেগেটিভ স্লোপ এখানে আসবে, সি এর মান যদি আমরা এই এম এর মান যদি আমরা নেগেটিভ পাই তাহলে আমার গ্রাফটা হবে কীরকম, এরকম টাইপের। যদি এম এর মানটা আমরা পজিটিভ পেতাম আমাদের গ্রাফটা হতো এরকম টাইপের, ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। আর তাহলে সি কোনটা এখানে, এই যে এই পোর্শনটা এটা হচ্ছে আমাদের সি, লগ কে ভ্যালু হিসেবে এটা আমরা লিখে রাখলাম। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। তাহলে গ্রাফের টাইপগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। যদি সিটা 0 হয় তাহলে সমস্ত ক্ষেত্রে আমার এরকম গ্রাফ হয়ে যাবে আর কি, জেনারেলি এরকম গ্রাফ হয়ে যাবে। আচ্ছা, যদি সি থাকে তাহলে গ্রাফটা হয় এরকম হবে, না হলে এরকম হবে। যদি এমটা আমার পজিটিভ হয় তাহলে আমার গ্রাফটা এরকম টাইপের হবে, যদি এমটা আমার নেগেটিভ হয় তাহলে আমার গ্রাফটা নিচের দিকে নামবে। এই হচ্ছে ব্যাপার। তারপরেরটা লগ পি ভার্সেস লগ 1/ভি। তাহলে এটাকে ওয়াই অ্যাক্সিসে রাখা হয়েছে, এটাকে এক্স অ্যাক্সিসে রাখা হয়েছে। তাহলে এখানটাতে আমরা পিভিতেই লগটা না নিয়ে পি সমান কে বাই ভি করে তারপরে আমরা লগটা নিলাম। তাহলে আমরা লগ পি আর লগ 1/ভি এখান থেকে আমরা পেয়ে গেলাম। তাহলে এখানটাতে দেখো আমাদের এম এর মানটা 1 হচ্ছে, মানে পজিটিভ হচ্ছে, সি এর মান আছে, তার মানে আমাদের এরকম গ্রাফ হয়ে যাবে। থিটা সমান এখানে কত ডিগ্রি হবে, যদি আমরা অ্যাঙ্গেল করি তাহলে থিটার মানটা হয়ে যাবে এখানে আমাদের 45 ডিগ্রি। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এই পোর্শনটা আমার কী হিসেবে চলে এলো, লগ কে আকারে চলে এলো এই পোর্শনটা, লগ কে। পরেরটাতে যদি আমরা লগ পিভি ভার্সেস লগ পি করি তাহলে গ্রাফটা কেমন হবে, লগ পিভির মানও তো চেঞ্জ হয় না, তাহলে সমান্তরাল থেকে গেল। আচ্ছা, ভিওকের সাথেও সমান্তরাল থেকে গেল। তাহলে পি ভার্সেস মানে পিভি ভার্সেস পি আর পিভি ভার্সেস ভি যা গ্রাফ ছিল এখানেও আমার সেম টাইপের গ্রাফ আমরা পেলাম। আচ্ছা, তাহলে বয়েলের সূত্র থেকে আমরা জাস্ট এই গ্রাফগুলো আমরা পেলাম, এই গ্রাফগুলো আমাদেরকে খেয়াল রাখতে হবে। তাহলে সব থেকে প্রথমে আমরা জাস্ট একবার আলোচনা করে নিই, যদি আমরা এটা পি ভার্সেস 1/ভি করতাম তাহলে গ্রাফটা আমার এরকম হতো, লগ নিয়েছি বলে একটা ওপর থেকে শুরু হলো, বেশ এইভাবে আমরা খেয়াল রাখবো। আচ্ছা, পি ভার্সেস ভি গ্রাফটা যদি আমরা করতাম তাহলে আমাদের গ্রাফটা এরকম টাইপের হতো, সমাপরা বৃত্তাকার, লগ নিয়েছি বলে স্ট্রেট লাইন হলো, ঠিক আছে, বেশ এইভাবে আমরা জিনিসগুলোকে খেয়াল রাখবো। আর পিভির বেলাতে আমার যেটা হলো পিভি ভার্সেস পি আর লগ পিভি ভার্সেস লগ পি, আমাদের গ্রাফটা সেম গ্রাফ হলো আমাদের। নেক্সট হচ্ছে বয়েলের সূত্র থেকে চাপ ও ঘনত্বের মধ্যে সম্পর্ক। তো এখানে আমরা জানি ঘনত্ব সমান হচ্ছে ভর বাই আয়তন, তাহলে আয়তন সমান হচ্ছে এম বাই ডি, এটা একটা পেলাম। আচ্ছা, পিভি সমান কি আমরা বয়েলের সূত্র থেকে তো পেয়েছি, তাহলে ভি এর জায়গাতে আমরা এখানে বসাতেই পারি এম বাই ডি। আচ্ছা, তাহলে এখান থেকে আমরা পেয়ে গেলাম যে পি বাই ডি সমান হচ্ছে কনস্ট্যান্ট, তার মানে পি প্রপোর্শনাল হচ্ছে ডি। আর আমরা এমনিতেই খুব ভালো করে জানি যে ঘনত্ব চাপ যত বাড়ানো হয় তত ঘনত্ব বাড়ে, কারণ ঘনত্বের সাথে আয়তনের সম্পর্কটা ব্যস্তানুপাতিক, কিন্তু ঘনত্বের সাথে চাপের সম্পর্ক হচ্ছে সমানুপাতিক। কোনো একটা ধরো বেলুনকে যদি বাইরে থেকে চাপ দেওয়া হয় বা তাহলে কণাগুলো কী হবে, আরও কাছাকাছি আসবে, ঠিক আছে, তার আয়তনটা কমবে, ফলে ঘনত্বটা কী হবে, বাড়বে, নর্মাল কনসেপ্ট। নেক্সট হচ্ছে চার্লসের সূত্রের একদম যেটা গাণিতিক রূপ সেটা আমরা জানি যে ভি প্রপোর্শনাল হচ্ছে ক্যাপিটাল টি। তো এক্ষেত্রে আমরা জানি চার্লসের সূত্রের ক্ষেত্রে আমার ভরটাকে স্থির রাখতে হয় আর প্রেসারটাকে স্থির রাখতে হয়। তাহলে স্থির চাপে কোনো নির্দিষ্ট ভরের গ্যাসের উষ্ণতা, এই গ্যাসের আয়তন, গ্যাসটি 0 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় যে আয়তন ছিল তার 1/273 হারে যথাক্রমে বৃদ্ধি বা হ্রাস পায়, এটা আমরা চার্লসের সূত্র হিসেবে জানি। তো এখান থেকে ভি সমান হচ্ছে কেটি, এখান থেকে আমরা পেয়ে যাব ভি সমান কেটি, তাহলে ভি বাই টি সমান কে, তার মানে V1/T1 সমান V2/T2। তাহলে যদি আমরা এখানে ভি এর সাথে টি এর গ্রাফ করি তাহলে ভি এর সাথে টি এর সম্পর্ক তো সমানুপাতিক সম্পর্ক, তাহলে আমাদের এখানে মূলবিন্দুগামী সরলরেখা হয়ে গেল। এইবার যখন আমরা 3 রকম প্রেসারে যখন আমরা এখানে লেখচিত্রটাকে ড্র করার চেষ্টা করব তখন আমরা দেখব প্রেসার অনুযায়ী কীরকম পরিবর্তন হচ্ছে। তো ভি সমান কেটি, দেখো এই একটা ইকুয়েশন পেয়েছি, আর পিভি সমান এনআরটি থেকে আমরা পাচ্ছি ভি সমান এনআর বাই পি ইন্টু টি। তাহলে কে সমান আমাদের দাঁড়িয়ে গেল এনআর বাই পি, তাহলে কে এর সাথে পি এর সম্পর্কটা হচ্ছে ব্যস্তানুপাতিক।
তাহলে আমাদের এখানে গ্রাফটা যেটা আসবে যে আমাদের এখানে এই যে P1, এই P1-এর মানটা হয়ে যাবে সব থেকে কম, তার থেকে বেশি হবে P2, তার থেকে বেশি হবে P3। ঠিক যেমনভাবে আমরা টেম্পারেচারের ক্ষেত্রে গ্রাফগুলো দেখেছিলাম তার অপোজিট গ্রাফ হবে এখানে। এই হচ্ছে ব্যাপার, এটা খেয়াল রাখবে। নেক্সট হচ্ছে লগ ভি ভার্সেস লগ টি। তাহলে এখানে আমরা ভি আর টিকে রেখে আমরা লগটাকে নিয়ে নিলাম। তাহলে ওয়াই সমান এম এক্স প্লাস সি, এম এর মানটা হচ্ছে +1, তার মানে আমাদের ওই সেম জিনিস। এখানে থিটার মানটা হবে কত ডিগ্রি? 45 ডিগ্রি। বেশ। আচ্ছা, যদি আমরা ভি বাই টি ভার্সেস টি করি, এই লেখচিত্রটা ঠিক একটু আগে যেমন আমরা ওই পিভি ভার্সেস পি করেছিলাম বা পিভি ভার্সেস ভি করেছিলাম, ঠিক তেমনি এখানেও ভি বাই টি এর মানটা আমরা এখানে দেখতেই পাচ্ছি যে ভি বাই টি এর মানটা হচ্ছে কে, তার মানে হচ্ছে কনস্ট্যান্ট। অর্থাৎ যতই আমরা টেম্পারেচার বা ভলিউম আমরা চেঞ্জ করি না কেন, ভি বাই টি এর মানটা আমার কী থাকবে? একবার টি অক্ষের সমান্তরাল হবে। যদি এখানে ভি করি তাহলে ভি অক্ষের সমান্তরাল হবে। এখানেও যদি আমরা 3 রকম প্রেশার আমরা যদি নিয়ে আসি, তাহলে ভি বাই টি এর সাথে দেখা যাচ্ছে প্রেশারের সম্পর্কটা ব্যস্তানুপাতিক। তাই যত উপরের দিকে যাবে তত প্রেশারটা কমতে থাকবে। তার মানে আমাদের টেম্পারেচারের ক্ষেত্রে যেরকম সম্পর্কটা একটু আগে দেখলাম তার ঠিক অপোজিট। এটা খেয়াল রাখবে, বয়েলে যা হবে চার্লসে তার অপোজিট হবে। এরপর হচ্ছে পি ভার্সেস টি লেখচিত্র। এটা হচ্ছে চাপের সূত্র। দেখবে চার্লসের সূত্রের পরেই ঠিক একটা চাপের সূত্র ছিল আমাদের চার্লসের সূত্রের সাথে এর কোনো রকম ডিফারেন্স নেই, শুধুমাত্র আয়তনটাকে চাপ করে দিতে হবে, চাপটাকে আয়তন করে দিতে হবে। অর্থাৎ এখানে আমার যেগুলো ফিক্স থাকে সেটা হচ্ছে ভর ফিক্স থাকে আর হচ্ছে আয়তনটা ফিক্স থাকে। ঠিক আছে, তাহলে আমাদের চার্লসের সূত্রটা যেমন ছিল সেম থাকবে, শুধুমাত্র এখানে আমাদের ভি ছিল, এখানটাতে আমরা পি বসাবো। আগে আমরা ভি বসাচ্ছিলাম, এখানে আমরা ভি না বসিয়ে পি বসাবো। বাকি লেখচিত্র সেম। আগেরটাতে আমরা এখানে ভি বসিয়ে এখানে P1 P2 P3 করছিলাম, এখানটাতে আমরা V1 V2 V3 করবো, কিন্তু আমার রিলেশনটা একই থাকবে। আগেরটা তো আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, এই চাপের সাথে ব্যস্তানুপাতিক ছিল, এখানেও আমার আয়তনের সাথে ব্যস্তানুপাতিক, অর্থাৎ V1 লেস দেন V2 লেস দেন V3। তার মানে এখানে কিন্তু আমার কোনো রকম পরিবর্তন হচ্ছে না। পি বাই টি ভার্সেস টি, তাহলে পি বাই টি এর মানটা কনস্ট্যান্ট, তাহলে এখানেও আমার এরকম থাকবে, এখানেও আমার V1 লেস দেন V2 লেস দেন V3 হয়ে যাবে। নেক্সট হচ্ছে অ্যাভোগাড্রো প্রকল্প থেকে আমরা যেটা পাবো যে পিভি সমান এনআরটি, তার মানে ভি এর সাথে এন এর সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। আচ্ছা, এই হচ্ছে ব্যাপার। আর এর মানগুলো খেয়াল রাখবো আমরা, এখানে অঙ্ক করার জন্য কাজে লাগবে। 0.082 লিটার এটিএম মোল ইনভার্স কেলভিন ইনভার্স। যখন এটাকে আমরা জুলে প্রকাশ করব তাহলে 8.314 জুল থেকে আর্ক করলে 10⁻7 দিয়ে গুণ করব, ক্যালোরি করলে আমরা এটাকে 4.2 দিয়ে আমরা এটাকে ভাগ করে দেবো, এই জুলটাকে 4.2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে আমরা 2 ক্যালোরি মোল ইনভার্স কেলভিন ইনভার্স পেয়ে যাব। বেশ, এই হচ্ছে ব্যাপার। একটা অঙ্ক দেখি, ক্লাস 10 লেভেলের অঙ্ক। 27 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা, তা আমরা টি এর মানটা দিয়ে দিয়েছি, এটাকে ক্যাপিটাল টি করতে হবে, তারপরে আমার 300 কেলভিন আসবে। 190 মিলিমিটার পারস্তম্ভের চাপ, এটাকে এটিএমে আনতে হবে, তার মানে 760 দিয়ে ভাগ করতে হবে, তাহলে 1/4 এটিএম হবে। আচ্ছা, 32 গ্রাম আদর্শ মিথেন বলেছে, তার মানে মিথেনের আণবিক ভর হচ্ছে 16, তাহলে 32 গ্রাম বলেছে। প্রদত্ত ওজন মানে ডাব্লুটা 32 বলে দিয়েছে। আচ্ছা, তাহলে পিভি সমান এনআরটি, এখান থেকে ভিটাকে বের করতে হবে। আচ্ছা, তাহলে ভি সমান হয়ে যাচ্ছে আমাদের এনআরটি বাই পি, এর জায়গাতে আমাদের ডাব্লু বাই এম লেখা আছে, প্রদত্ত ওজন বাই আণবিক ওজন। প্রদত্ত ওজন হচ্ছে 32, আর এর মানটা আমরা লিটার অ্যাটমসফিয়ারে বসাতে হয় সবসময়, তাহলে 0.080 বসালাম। আচ্ছা, টেম্পারেচারের মানটা 300 বসালাম। আচ্ছা, মলিকুলার ওয়েট হচ্ছে মিথেনের 16, আণবিক ভরটা 16 বসালাম। আর এখানে চাপের জায়গাতে আমরা কি করলাম, 190/760 করলাম, আমরা একক পেয়ে গেলাম, মানে অ্যান্সার পেয়ে গেলাম 196.8 লিটার। নেক্সট হচ্ছে আদর্শ গ্যাসের ঘনত্ব কী করে নির্ণয় করা হয়। পিভি সমান এনআরটি, এর মানে হচ্ছে ডাব্লু বাই এম, তাহলে পিএম বাই আরটি সমান হচ্ছে ডাব্লু বাই ভি, মানে হচ্ছে ডি। ঠিক আছে, আমরা জানি ঘনত্ব সমান ভর বাই আয়তন, তার মানে হচ্ছে ডি। তাহলে আমরা ডি সমান পিএম বাই আরটি, এটা আমাদের অঙ্ক করার জন্য কাজে লাগবে। কীরকমভাবে কাজে লাগছে দেখো, এখানে চাপটা দেওয়া আছে 380, তার মানে 380/760 হয়ে গেল এটা। আচ্ছা, আণবিক ভর কার্বন ডাইঅক্সাইড বলা আছে মানে 44 গ্রাম, এটাও আমরা পেয়ে গেলাম। আর চারের মানটা 0.082 বসানো হলো, আর টেম্পারেচারটাকে আমরা কেলভিনে করে এককটা পেয়ে গেলাম গ্রাম পার লিটার, কারণ এখানটা আমার 44 গ্রাম আর এখানটা হয়ে যাচ্ছে আমার 0.082 লিটারটা পড়ে থাকছে এখানটা, তার মানে আমার এখানে 0.67 গ্রাম পার লিটার আমার অ্যান্সার এলো। আমি এখানে কাটাকাটি করে দেখিয়ে দিয়েছি যে কীভাবে আমার গ্রাম আর এই 0.082 থেকে লিটারটা আমার পড়ে থাকছে, বাকি কোটাটা আমার কী হচ্ছে কাটাকাটি হয়ে যাচ্ছে। এই হচ্ছে ব্যাপার। নেক্সট পার্টটাতে আমরা চলে আসছি ডাল্টনের আংশিক চাপের সূত্র। তো ডাল্টনের সূত্র বলছে যে কোনো গ্যাসের ক্ষেত্রে যেটা মোট চাপ, সেটা হচ্ছে যে পার্টিকুলার যে সমস্ত গ্যাসীয় কণাগুলো আছে তাদের যেগুলো আংশিক চাপ আর কি, সেই যোগফলের সাথে সমান। অর্থাৎ পিটি মানে টোটাল চাপ, কোনো একটা পাত্রের মধ্যে যত রকমের গ্যাস রয়েছে তাদের যে টোটাল চাপ, সেটা হচ্ছে P1 P2 P3 আপ টু যদি n সংখ্যক গ্যাস থাকে তাদের আংশিক চাপের যোগফলের সাথে সমান। বেশ, এই হচ্ছে ব্যাপার।
তাহলে এখান থেকে আমরা যদি দুটো গ্যাস নিই, একটা গ্যাস 1 আর একটা গ্যাস 2, যার মোল সংখ্যা হচ্ছে N1 এবং N2, তাহলে এখান থেকে আমরা টোটাল প্রেসারটা যখন বের করব পিটিভি, তখন আমরা পেয়ে গেলাম N1 প্লাস N2 ইন্টু RT। ঠিক আছে, এখানে দু রকম গ্যাস নেওয়া হয়েছে বলে N1 প্লাস N2 করেছি। 10 রকম গ্যাস নিলে N1 থেকে N2N অবধি আমরা লিখে ফেলতাম। আচ্ছা, প্রথম গ্যাসটার যে চাপ P1V সমান আমরা লিখতে পারি তাহলে N1 RT, পরেরটার হচ্ছে N2 RT। এই হচ্ছে ব্যাপার। তাহলে যদি দুটোর মধ্যে অনুপাত করি যে P1V বাই PTV সমান N1 RT বাই N1 প্লাস N2 RT, তাহলে কাটাকাটি করলে আমার কী দাঁড়ায়, P1 বাই PT সমান N1 বাই N1 প্লাস N2। N1 বাই N1 প্লাস N2 মানেই হচ্ছে আমার মোল ফ্র্যাকশন বা মোল ভগ্নাংশ। ঠিক আছে, যেটা আমরা বেসিক কনসেপ্টে পড়েছি। তাহলে এই যে P1 যেটা হচ্ছে আমার প্রথম গ্যাসের যেটা আংশিক চাপ, সেটা হচ্ছে আমার মোট চাপ গণিত প্রথম গ্যাসটার মোল ভগ্নাংশের সাথে সমান। আচ্ছা, ঠিক তেমনিভাবে আমরা এখানে পেলাম P2 সমান PT ইন্টু X2। ঠিক আছে, তার মানে কোনো একটা গ্যাসের আংশিক চাপ বের করতে গেলে তার ভ্যালুটা হবে তার যেটা মোট চাপ গণিত সেই পার্টিকুলার গ্যাসের যেটা মূল ভগ্নাংশ, সেই দুটোকে গুণ করলে আমরা আংশিক চাপটা পাবো। যেমন এখানে একটা অঙ্ক দেওয়া রয়েছে, ধরো প্রথম গ্যাসটার ক্ষেত্রে 48 গ্রাম মিথেন নেওয়া হয়েছে, এটা কিন্তু মূল সংখ্যা নয়। ঠিক আছে, 48 গ্রাম মিথেন মানে আমার মূল সংখ্যাটা বের করতে হবে 48/16, মানে আমার এটা 3 মোল দেওয়া আছে অ্যাকচুয়ালি। আরেকটা গ্যাস নেওয়া আছে হিলিয়াম, 16 গ্রাম দেওয়া আছে, তার মানে 16/4, মানে এটা 4 মোল দেওয়া আছে। প্রথম কার্ডটা 3 মোল, তারপরেরটা 4 মোল। তাহলে মোল ভগ্নাংশ কত কত হবে, প্রথম কার্ডটা হয়ে যাবে 3 বাই টোটালটা মানে 3/7 একটা মূল ভগ্নাংশ, আরেকটার মূল ভগ্নাংশ হয়ে যাবে 4/7। তাহলে মূল ভগ্নাংশ পাওয়ার মানেই আমরা এখানে P1 আর P2 ক্যালকুলেট করতে পারবো। আরেকটা জিনিস দরকার, আমার PTটা দরকার, টোটাল প্রেসারটা দরকার। টোটাল প্রেসারটা কী করে বের করবো, PTV সমান হচ্ছে দু রকম গ্যাস আছে, তাহলে N1 প্লাস N2 ইন্টু RT। N1 আর N2-র মান তো একটু আগে বার করা হলো, 3 + 4, আর এর মানটা 0.0182, টেম্পারেচারের মানটা 27 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে হচ্ছে 300 কেলভিন। আচ্ছা, ভলিউমটা 2 লিটার, 2 দিয়ে ভাগ করা হয়েছে, টোটাল প্রেসার বেরিয়ে গেল কত, 86 অ্যাটমসফিয়ার। তাহলে P1 সমান PT মানে 86 গণিত একবার 3/7 আর একবার 86 গণিত 4/7 অ্যাটমসফিয়ারে আমার ভ্যালুটা চলে এলো। বেশ, এই হচ্ছে ব্যাপার। নেক্সট হচ্ছে ব্যাপন সংক্রান্ত গ্রাহামের সূত্র। তো বিজ্ঞানী গ্রাহাম কোনো গ্যাসের যে ব্যাপনের হার সেই সংক্রান্ত একটা সূত্র দিয়েছিলেন। তিনি বলেছিলেন যে গ্যাসটা যত ভারী হবে তার ব্যাপনের হারটা কম হবে, এবং সেই সংক্রান্ত যে গাণিতিক রূপ এটা আমাদেরকে খেয়াল রাখতে হবে যে গ্যাসের আণবিক ভরের বর্গমূলের সাথে ব্যস্তানুপাতিক হচ্ছে ব্যাপনের হার। তার মানে ভেরি ইজিলি কোনো একটা ভারী গ্যাস সেটা কম যেতে পারবে, কোনো একটা হালকা গ্যাস বেশি যেতে পারবে। বাস্তব জীবনেও আমরা দেখেছি যে যদি কেউ খুব হেলদি হয় তাহলে খুব জোরে দৌড়তে পারে না, খুব যদি হালকা হয়, পাতলা ওজন হয়, তাহলে সে বেশি জোরে দৌড়তে পারবে। কনসেপ্টটা আমার একই রকম টাইপের। তাহলে এখানে আমরা একটা জিনিস লিখতে পারি যে যদি প্রথম একটা গ্যাস আমরা লিখলাম R1, তার ব্যাপনের হার প্রপোর্শনাল 1/√M1, আর একটার ক্ষেত্রে যদি √M2 করি আমরা, তাহলে R1/R2 সমান হয়ে যাবে √M2/M1। এটা আমাদেরকে মুখস্থ রাখতে হবে, এটা দিয়ে আমাদের অঙ্ক আসবে। সমান হচ্ছে আমাদের, আমরা জানি যে D সমান হচ্ছে PM/RT, তার মানে যার ভর বেশি তার ঘনত্ব বেশি, ফলে আমার এই জায়গাটা তো একই রকম থাকলো D2/D1। বেশ, এই জায়গাটা খেয়াল রাখবো। আর নেক্সট আমাদের আরেকটা টাইপের আমাদের বেশ কিছু ইকুয়েশন আছে, এগুলো খেয়াল রাখতে হবে যে R1/R2 সমান V1/T1/V2/T2, যেখানে V মানে হচ্ছে ভলিউম। ঠিক আছে, আমরা অঙ্কগুলো করছি। আচ্ছা, নেক্সট হচ্ছে D1/T1/D2/T2, ডি মানে হচ্ছে এখানে কিন্তু ডিস্টেন্স, আগেরটা ঘনত্ব ছিল যেটা রুট দিয়ে করেছিলাম, এখানে ডি মানে ডিস্টেন্স। আরেকটা হচ্ছে N1/T1/N2/T2, এটা হচ্ছে মূল সংখ্যা দিয়ে আমাদের এটা বের করা হয়েছে। বেশ, কিছু কোশ্চেন দেখি। স্থির চাপ, উষ্ণতা এবং ক্ষেত্রফলে হিলিয়াম এবং মিথেন গ্যাসের ব্যাপন হারের অনুপাত জানতে চেয়েছে। তাহলে হিলিয়ামটাকে আমরা R1 ধরে নিচ্ছি, মিথেনটাকে R2 ধরে নিচ্ছি। তাহলে আর হিলিয়াম বাই আর মিথেন সমান, এটাকে উল্টাতে হবে, না উল্টালেই ভুলে যাবে, যে M মিথেন বাই M হিলিয়াম। তাহলে মিথেনের ভর কত, 16, হিলিয়ামের ভর কত, 4, তাহলে 16/4, এটাকে যদি রুট করি তাহলে 2/1। তার মানে আর হিলিয়াম বাই আর মিথেন মানে 2:1। ভেরি ইজিলি দেখো বুঝতে পারবে যে হিলিয়ামের ভর কম তাই ব্যাপনের হার বেশি 2 হয়েছে, মিথেনের ভর বেশি তাই ব্যাপন হার কম হয়েছে। তাহলে অনুপাতটা আমার ঠিকঠাকই রয়েছে। পরেরটা হচ্ছে হিলিয়াম, মিথেন এবং SO2 গ্যাসের ব্যাপন হারের অনুপাত বের করতে বলেছে। তো আমরা যখন পরপর এগুলোকে বের করব তখন একবার হিলিয়াম বাই মিথেন নিলাম আর একবার মিথেন বাই SO2 নিলাম। তাহলে প্রথমটার ক্ষেত্রে অনুপাত আমার বেরিয়ে গেল কত, 4/2, পরেরটার ক্ষেত্রে অনুপাত আমার কত দাঁড়ালো, 2/1। ঠিক আছে, তাহলে আমাদের এই যে মিথেন পোর্শনটা রয়েছে, এই মিথেন পোর্শনটাকে আমাদেরকে ফিক্সড করে নিতে হলো, 2 করে নিতে হলো। তাহলে আমাদের অনুপাতটা কত বেরিয়ে গেল, 4:2:1।
ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে মিথেন, এই হিলিয়াম, মিথেন আর SO2 এর যে অনুপাত হবে সেটা হবে আমাদের 4:2:1। খুব সহজ ভাষাতে এটা বের করতে পারবে। যদি আমাদের অন্যরকমভাবে প্রশ্নটা আসতো যে মিথেন, হিলিয়াম আর SO2 বলতো, তাহলে তখন আমরা প্রথমে এইভাবে করতাম যে আর মিথেন বাই আর হিলিয়াম, তারপর হতো আর হিলিয়াম বাই আর SO2, তাহলে মিথেন, হিলিয়াম আর SO2 এর অনুপাত পেয়ে যেতাম। বেশ, এই হচ্ছে প্রসেস। নেক্সট হচ্ছে কোনো অজানা গ্যাসের ব্যাপনের হার অক্সিজেন গ্যাসের ব্যাপনের হার অপেক্ষা 1.732 গুণ কম। তার মানে কার কম? অজানা গ্যাসের কম। তাহলে অজানা গ্যাস বাই যখন অক্সিজেনের ব্যাপন হার করব, তখন আমার যেহেতু অজানা গ্যাসেরটা কম, তাই আমরা এখানে ভ্যালুটা লিখবো 1/1.732। যদি বেশি বলতো এখানে, তাহলে 1.732 লিখতাম। আচ্ছা বেশ, ঠিক আছে, এই ধারটা গেল। রুট দিয়ে দিলাম। প্রথমে ওপরে এবারে অক্সিজেন চলে আসবে আর আননোনটা নিচে চলে আসবে, যেহেতু ব্যস্তানুপাতিক সম্পর্ক। তাহলে এখান থেকে আমরা ক্যালকুলেট করে পেয়ে গেলাম যে এম আননোন সমান 96। কী করে হলো এটা? আচ্ছা দেখো, 1.732 এটা মানে হচ্ছে √3। আচ্ছা তাহলে √3, এটা যখন আমরা এটাকে স্কোয়ার করে দেবো, ঠিক আছে, তাহলে এটাও স্কোয়ার করে দিলাম, এদিকে রুটটা চলে গেল, তাহলে এম আননোনের মান চলে গেল 32 গণিত √3 স্কোয়ার মান হচ্ছে 3। তাহলে 3 32 কত চলে এলো? 96। এই হচ্ছে ব্যাপার। বেশ, নেক্সট আরেকটা প্রশ্ন দেখো দেওয়া রয়েছে যে কোনো একটা ছিদ্রের মধ্য দিয়ে 5 সেকেন্ডে 20 ml হিলিয়াম গ্যাস ব্যাপিত হয়। তাহলে এখানে টাইমটা দেওয়া আছে 5 সেকেন্ড, আর একটা গ্যাসের ক্ষেত্রে টাইম দেওয়া আছে 10 সেকেন্ড। আচ্ছা, এবার ভলিউমটা দেওয়া আছে একটা 20 ml, আর একটার ভলিউম আমাদেরকে জানতে চেয়েছে। তাহলে এখানে আমরা সব ভ্যালুগুলো লিখে নিয়েছি যে কার কত ভলিউম, আর অক্সিজেনের ভলিউমটা আমার এখানে বের করতে হবে। তাহলে R1/R2 সমান √M2/M1 সমান V1/T1 সমান V2/T2। এখানে R1/R2টা কাজে লাগছে না, যেহেতু আমার এখানে ব্যাপনের হার দেওয়া নেই, দেওয়া আছে ভর। তাহলে M2/M1 প্রথমে অক্সিজেনকে রাখলাম, তারপরে হিলিয়ামকে রাখলাম। আচ্ছা, এখানে আমাদের V1 মানে হচ্ছে আমাদের হিলিয়ামের আয়তন। আচ্ছা, T2 মানে অক্সিজেনের হচ্ছে সময়টা, বাই হচ্ছে VO2 বাই হচ্ছে T হিলিয়াম। ভ্যালুগুলো বসিয়ে আমরা সহজেই অক্সিজেনের ভলিউমটাকে বের করতে পারলাম। কত? 10√2 আমাদের অ্যান্সার হিসেবে ml আমাদের উত্তর হিসেবে চলে এলো। আমাদেরকে ঠিক করে নিতে হবে আগে যে 1 হিসেবে আমরা এখানে হিলিয়ামটাকে ধরে নিয়েছি, আর 2 হিসেবে অক্সিজেনটাকে ধরে নিয়েছি। তাহলে সেই অনুযায়ী আমাদেরকে বসিয়ে যেতে হবে। প্রথমে সূত্রটা লিখে নেবে, তারপর আমরা এখানে গ্যাসের নামগুলো লিখে নেবে, তাহলে দেখবে সুবিধা হবে। সেম টাইপের একটা প্রশ্ন, 24 গ্রাম হাইড্রোজেন বলেছে, তার মানে আমার 12 মোল। আচ্ছা, তাহলে অক্সিজেনের মোল সংখ্যা আমার এখানে জানতে চেয়েছে, টাইমগুলো দিয়ে দেওয়া আছে। প্রথমটাকে আমি 1টাকে ধরে নিয়েছি আমি, তাহলে হাইড্রোজেন, আর সেকেন্ডটাকে ধরে নিয়েছি অক্সিজেন। তাহলে যখন আমি ভর বের করবো, উপরে অক্সিজেনের ভর থাকবে, নিচে হাইড্রোজেনের ভর থাকবে, তাহলে সেই অনুযায়ী সূত্রটা সাজানো হয়েছে। মোল সংখ্যা আমার কত বেরিয়ে গেছে? 6 মোল মানে কত গ্রাম? অক্সিজেনের ভর O2, তার মানে অক্সিজেনের ভর হচ্ছে 32 গ্রাম 1 মোলের জন্য, তাহলে আমার 192 গ্রাম O2 ব্যাপন হিসাবে ঘটবে। তো এটা হচ্ছে আমাদের গ্যাসের ফার্স্ট পার্টটা আমাদের কমপ্লিট হলো। সেকেন্ড পার্টটা হচ্ছে গ্যাসের গতীয় তত্ত্ব। পরের ভিডিওতে আমরা সেকেন্ড পার্টটা কমপ্লিট করব। ওকে, থ্যাংক ইউ।